Okay, so today we are going to study Gauss's law. So Gauss's law actually it connects the electric field and the charge. Okay, so a law was developed by a German mathematician. তার নাম হলো এই যে কার্ল ফ্রেডরিক গাউস। ওকে, তো এটা জানতে গেলে আমাদের দুইটা জিনিস জানা লাগবে। এটা হলো, so as I said, Gauss's law relates the electric field at a point on a closed Gaussian surface to the net charge enclosed by the surface. তো গাউসিয়ান সারফেসটা কি আমি একটা বলবো। তুমি যে চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করবা তার চারপাশে আমরা একটা আরবিট্রারি শেপের একটা গাউসিয়ান সারফেস, একটা সারফেস ক্লোজ সারফেস কনসিডার করব, যে সারফেসটাকে বলা হয় গাউসিয়ান সারফেস। তো গসেস লটা হলো এই মানে একটা ইলেকট্রিক ফিল্ড, এখানে যে ইলেকট্রিক ফিল্ড অন এ ক্লোজড গাউসিয়ান সারফেস এন্ড টু দ্য নেট চার্জ এনক্লোজড বাই দ্যাট সারফেস। তো এটা জানতে গেলে আমাদের দুইটা টার্ম সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। একটা হলো দ্য ফ্লাক্স অফ এ ভেক্টর ফিল্ড, আর একটা হলো দ্য সলিড অ্যাঙ্গেল। তো আচ্ছা, আগে আমি সলিড অ্যাঙ্গেলটা বলি। তোমরা তো অ্যাঙ্গেল কাকে বলে তোমরা জানো। অ্যাঙ্গেল হলো দুইটা লাইন যদি অথবা দুইটা রে যদি এক জায়গায় মিলিত হয়, তাইলে তাদের যেখানে মিলিত হয় ওখানে একটা কোণ উৎপন্ন করে, এটাকে আমরা বলি কি অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের ডেফিনেশন হলো অ্যাঙ্গেল থিটা, নরমালি এটা এক্সপ্রেস ইন রেডিয়ান। এটা হলো নরমালি এটা হলো আসলে একটা আর্ক, এখানে একটা আর্ক subtend an angle at the center of that arc. তো এই থিটা ইন রেডিয়ান হলো আর্ক, নরমালি আর্ক মানে চাপ, আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস। এই হলো অ্যাঙ্গেলের ডেফিনিশন। ঠিক আছে, হ্যাঁ। তো থিটাটা হলো আমাদের এই যে ডি থিটাটাকে আমরা বলতে পারি এই ডি থিটা যদি আর্ক হয় আর আর যদি হয় রেডিয়াস, ওই আর্কের এই বৃত্তচাপটার রেডিয়াসটা যদি আর হয়, তো ডিটি ডিভাইডেড বাই আর, এটাকে বলা হয় থিটা ইন রেডিয়ান। এই যে ডিটি বাই আর। এখন পুরো অ্যাঙ্গেলটা বের করতে গেলে কি করব, আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে এখানে আর তো এই যত আমরা যদি আরটা পুরো করি তাহলে এটা একটা বৃত্ত হবে, তাই না? বৃত্ত হবে। তাহলে সব জায়গায় আর এর মানটা কিন্তু সেম থাকবে, আর এর মানটা কিন্তু সেম থাকবে। তাহলে আরটা হলো কনস্ট্যান্ট, আরটাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসবো। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ ডিটি। ইন্টিগ্রেশন অফ ডিটি করলে কি হবে, ইন্টিগ্রেশন করলে হবে পুরা সার্কামফারেন্সটা, এটা হবে টুয়াইস পাই আর। তাহলে টুয়াইস পাই আর বাই আর কাটা যাবে, তাহলে টুয়াইস পাই রেডিয়ান। তাহলে সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা হলো আসলে টুয়াইস পাই রেডিয়ান। এখন সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল হলো এখানে যেমন একটা আর্ক অথবা একটা লাইন সাবটেন্ড অ্যাঙ্গেল এট দ্য সেন্টার অফ দ্য আর্ক। অন দ্য আদার হ্যান্ড, সলিড অ্যাঙ্গেল হলো একটা স্মল সারফেস এরিয়া, একটা স্মল সারফেস এরিয়া সাবটেন্ড অ্যাঙ্গেল, অথবা যদি তুমি যদি একটা স্ফিয়ার নাও, স্ফিয়ারের একটা ছোট অংশ সাবটেন্ড অ্যাঙ্গেল এট দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। তো এখানে খেয়াল করো, থিটাটা হলো ডাইমেনশনলেস, কারণ ডিটি ডাইমেনশন হলো লেংথ, আর এর ডাইমেনশন হলো লেংথে কাটা গেল, তার মানে এটা হবে ডাইমেনশনলেস। এখানেও আমরা বলছি একটা স্মল সারফেস এরিয়া ডি এ সাবটেন্ড অ্যাঙ্গেল এর দা, এই সলিড অ্যাঙ্গেলকে ডিফাইন করা হয় ডি ওমেগা দিয়ে। ডি ওমেগা হলো ডি এ, যেহেতু এটা এরিয়া, এটাকে আমরা ভাগও করব আর স্কোয়ার দিয়ে, ডি এ বাই আর স্কোয়ার। এটা হলো স্মল সলিড অ্যাঙ্গেল। এই যে বলা আছে, দেখো এখানে ডি ওমেগা ইকুয়াল টু ডি এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা ইউনিট হলো স্টেরেডিয়ান, এটাকে বলা হয় স্টেরেডিয়ান। এখন আমরা ফুল সলিড অ্যাঙ্গেল বের করতে গেলে কি করবো, আমরা ইন্টিগ্রেট করবো। এটাকে ইন্টিগ্রেট করলে ওমেগা সমান সমান ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা, তার মানে এটা ইন্টিগ্রেশন করলে 1 বাই আর স্কোয়ার কনস্ট্যান্ট, এটা বাহিরে এসে পড়বে। তাহলে এটা বাহিরে এসে গেল 1 বাই আর স্কোয়ার, তারপর ইন্টিগ্রেশন অফ ডি এ। ইন্টিগ্রেশন অফ ডি এ করলে কি হবে, আমরা আগে বলছিলাম একটা স্ফিয়ার, এটা ইন্টিগ্রেশন অফ ডি এ করলে পরে কি হবে, হবে স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া। স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কত,
4 পাই আর স্কোয়ার, আর এখানে নিচে আছে 1 বাই আর স্কোয়ার আছে, তার স্কোয়ার কাটা গেল, তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেলটা হবে 4 পাই। এই যে আমরা এখানে টোটাল অ্যাঙ্গেলটা হবে 4 পাই। এটা ইউনিটটা কি? ইউনিটটা হলো স্টেরেডিয়ানস। তাইলে সলিড অ্যাঙ্গেল সম্পর্কে কি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? উত্তর দাও। সলিড অ্যাঙ্গেল, আই এম এক্সপেক্টিং ইউর আনসার। Yes, sir. আচ্ছা, Yes, sir. তাইলে আমরা এবার একটু ফ্লাক্স অফ এ ভেক্টর ফিল্ডটা কি জিনিস দেখুন। তো ভেক্টর ফিল্ড কি জিনিস আমরা জানি, ভেক্টর কোয়ান্টিটি। এই যে ভেলোসিটি, ইলেকট্রিক ফিল্ড, এগুলো হলো ভেক্টর কোয়ান্টিটি। তো এখন দেখো এখানে একটা স্মল সারফেস এরিয়া নিলাম। এই সারফেস এরিয়া দিয়ে একটা ভেক্টরের, the idea of flux of a vector field is most easily explained for a fluid. For a fluid মানে একটা জিনিস যেটা প্রবাহিত হয়, তাই না? যেমন বাতাস, লিকুইড, এগুলা। So in this case, the vector field is the velocity v. And consider a small area delta A perpendicular to the direction of the flow of the fluid. তাইলে the fluid flux is the rate of flow of the fluid through the area which is, রেটটা কি হবে? এটা এটা বি হলো তার স্পিড, এরিয়া হলো ডেল্টা এ, রেটটা হবে বি ডেল্টা এ। Can you see the screen? Yes, sir. মাঝখানে পজ হয়েছে। ওকে, সো ইফ দ্য স্মল এরিয়া, আমরা আগের ছবিতে, এই ছবিতে এই এই ভিটা হলো এরিয়ার পারপেন্ডিকুলার। যদি ভেলোসিটিটা এরিয়ার পারপেন্ডিকুলার না হয়, তাহলে বি এর একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা এদিকে যদি প্রজেকশনটা নেই, নর্মালের দিকে যদি প্রজেকশন নেই, তাইলে ওইটা হবে তার পারপেন্ডিকুলার। তো এই ক্ষেত্রে তখন ফ্লাক্স, the fluid, the small area is not perpendicular to B. We have to consider the projection of delta A onto the plane perpendicular to the vector B. তো ওই প্রজেকশনটা হবে ডেল্টা এ cos থিটা। প্রজেকশনটা কেন ডেল্টা cos থিটা হবে? এটা হলো এরিয়া, আর এখন এটার পারপেন্ডিকুলার দিকে, অথবা বি এর পারপেন্ডিকুলার কতটুকু, এই ডেল্টা এ এর cos থিটাটা হলো বি এর পারপেন্ডিকুলার। এখন কিন্তু পারপেন্ডিকুলার নাই, কিন্তু আমরা যদি বি এর ডেল্টা এ cos থিটাটা নেই, ওইটা কিন্তু বি এর পারপেন্ডিকুলার। such projection is equal to delta a cos theta. তো আমরা যদি ভেক্টর নোটেশন ইউজ করি, তাহলে এটা হবে বি ডট এন ডেল্টা এ। এই যে বি এবং এন এর মধ্যবর্তী কোণটা হলো থিটা, তাই না? তখন এটা হবে বি ডেল্টা এ cos। তাহলে এন হলো কি? ইউনিট ভেক্টর নরমাল টু দা সারফেস ডেল্টা এ। তো যদি একটা কোনো কার্ভ সারফেস থাকে, so it is necessary to split the surface into small flat surfaces. আমাদের যে একটা বাঁকা সারফেস থাকে, আমরা যদি তাকে ছোট ছোট অংশ ভাগ করি, তখন আর এটা বাঁকা থাকবে না, প্লেন হয়ে যাবে। যেমন আমাদের পৃথিবীটা কিন্তু গোল, কিন্তু আমরা যেহেতু পৃথিবীর ছোট্ট একটা অংশ একসাথে দেখি, ওইটা কিন্তু প্লেন বলেই মনে হয়। এই কথাটা এখানে বলা হচ্ছে। For a curved surface, it is necessary to split the surface into small flat surfaces. তারপরে আমরা ফ্লাক্স বের করতে গেলে আমরা যেটা করবো, এই সব ফুল সারফেসের জন্য সাম করব। তো সামটা হবে ডেল্টা এর পরিমাণ যদি অনেক ছোট হয়, তাহলে ইফ ডেল্টা টেন্ডস টু 0, তখন এই সামটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। এইভাবে বি ভেক্টরের ফ্লাক্স কে আমরা ডিফাইন করতে পারি বি ডট এন দিয়ে, আর ইন্টিগ্রেশনটা করতে হবে টোটাল সারফেস এরিয়া। এখন আমাদের দরকার হলো ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স বের করতে গেলে আমরা করবো কি? জাস্ট বি এর পরিবর্তে ই বসাই। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাবাভ ইকুয়েশন জেনারেলাইজ টু এনি ভেক্টর। এখানে আমরা ইট ইজ এ জেনারেল ভেক্টর ফিল্ডের ডেফিনেশন। আমাদের যদি ই হয়, তখন আমরা এটা বলবো ফাই অফ ই ইকুয়াল টু
ইন্টিগ্রেশন করব আমরা এরিয়ার উপর ইন্টিগ্রেশন, তারপর এটা ভি ডট এন ডেল্টা এ, এন ইনটু ডেল্টা। আর যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড হয় তখন আবার এটাকে আমরা পরে পড়বো ম্যাগনেটিক ফ্লাক্স, তখন ভাই বি বলবো। তো এখানে তখন আমাদের সরি, এখানে কিন্তু ই হবে না, ই। আর যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তখন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তে আমরা তখন বসাবো এটা বি ডট এন ডেল্টা এ। তো এটাই হলো ফ্লাক্স। তাহলে আমরা এখন জানি ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস জানি, আর সলিড অ্যাঙ্গেল কি জানি। আমাদের এই দুইটা উপাদান লাগবে টু ডিরাইভ গসেস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তার আগে আমরা যদি ছোট দুইটা প্রবলেম করি, দেখো একটা স্ফেয়ারের রেডিয়াস হলো 1 মিটার। অন দ্য সারফেস অফ দ্য স্ফেয়ার, ছোট্ট একটা এরিয়া যদি আমরা 10 সেন্টিমিটার স্কোয়ার কনসিডার করি, তাই না? এই ধরো এই এরিয়াটা হলো 10 সেন্টিমিটার স্কোয়ার, আর রেডিয়াসটা দেওয়া আছে 1 মিটার। এখন আমরা যদি একই জাতে প্রকাশ করি, 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার। এখন আমাদের কতটুকু সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড করবে? তো ডেফিনেশনটা কি আমাদের? ডি ওমেগা বা ওমেগা হোয়াটএভার, এটা হবে ডি এ ডিভাইডেড বাই আর স্কয়ার। তো তোমার ডি এটা কত এখানে? 10 সেন্টিমিটার স্কয়ার। প্লিজ নোট ইট ডাউন, 10 সেন্টিমিটার স্কয়ার ডিভাইডেড বাই 8 আর স্কয়ার, 100 এর স্কয়ার। এক জাতের বানাতে হবে 100 সেন্টিমিটারের স্কয়ার। এইভাবে আমরা সলিড অ্যাঙ্গেল কত স্টেডিয়ান আমরা দেবো। আবার আরেকটা প্রবলেম দেওয়া আছে এখানে, তো এটা ইউ উইল বি এবল টু সলভ দিস প্রবলেম ভেরি ইজিলি। আমরা একটু প্রসেসটা কেমনে ডিরাইভ করবো আমরা একটু বের করি। আমরা যেটা করব, ধরো আমরা একটা চার্জ কনসিডার করলাম, একটা স্মল চার্জ। এখানে একটা চার্জ কনসিডার করলাম কিউ। অ্যাজ আই সেড, ওই যে কিউর চারপাশে আমরা একটা ক্লোজ গাউসিয়ান সারফেস, এই দেখো এখানে আমরা ক্লোজ একটা গাউসিয়ান সারফেস কনসিডার করি। এখন কনসিডার করলে এখন দেখো এখানে কিউ যদি এটা থাকে, এখন এটার রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশনটা কোন দিকে হবে? জাস্ট এই যে আর আমরা যদি এখানে একটা আর থেকে যদি শুধু একটা স্ট্রেট লাইন আঁকি, এটা হবে আর এর ডিরেকশন, তাই না? বলা হচ্ছে কনসিডার এ পয়েন্ট চার্জ কিউ। একটা পয়েন্ট চার্জ কিউ কনসিডার করলাম, সারাউন্ডেড বাই এ ক্লোজ সারফেস এফ অফ আরবিটারি শেপ। আমরা আমাদের যে কোনো একটা শেপ নেব। From Coulomb's law, we know that the electric field vector is, আমরা জানি কি, E এর ডিরেকশনটা হলো রেডিয়ালি আউটওয়ার্ড। E এর ডিরেকশনটা direction of E is radially outward. Okay, and consider আমরা যদি স্মল এরিয়া DA কনসিডার করি, এই সারফেসে স্মল এরিয়া DA কনসিডার করি, তো আমরা দেখব consider an infinitesimal area DA on the surface. The unit vector n normal to the surface will not in general be the radial direction. তার মানে আমি যে ডিএটা কনসিডার করলাম, তার নরমালটা হলো এইটা। এটা কিন্তু ওই যে আর এর রেডিয়াল ডিসটেন্সের বরাবর না। তো যেহেতু বরাবর না, তাইলে তার প্রজেকশনটা, আর বরাবর যে প্রজেকশনটা, তাহলে ডিএ কে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? ডিএ হলো এন ডিএ। That is the vector of magnitude dA in the direction of the normal to the surface. আর ইলেকট্রিক ফিল্ড আমরা জানি কুলম্বস ল সাহায্যে ইলেকট্রিক ফিল্ড একটা আর দূরত্বের যদি আমরা কনসিডার করি, এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হবে? মানটা হবে 1/4πε0 q ডিভাইড বাই r স্কয়ার। আর এটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি আমরা আন্ডারলাইন করলাম, আর এখানে ইউনিট এই আর এর ডিরেকশন বরাবর এটা। এখন আমাদের তাহলে কি ফ্লাক্সটা বের করতে হবে? ফ্লাক্স ফাই ই দেখতে পারো এখানে, ফাই ই সমান সমান কি হবে? ইন্টিগ্রেশন অফ দ্য সারফেস ই ডট ডিএফ। এখন ই ডট ডিএ, তো ই এর মান বসাতে হবে এখানে। ই হলো কিউ বাই 4πε0
এগুলো যেহেতু কনস্ট্যান্ট, এগুলো ইন্টিগ্রেশন সাইনের বাইরে থাকবে। আর ইন্টিগ্রেশন অফ এই আরটা হলো ই ভেক্টরের আর, আর এই এই যে আমরা যে সারফেস এরিয়া যে ভেক্টরটা, এটাকে এন দিয়ে দিয়ে ডিনোট করতে পারি। আর এই আর স্কোয়ারটা হলো এখানকার আর স্কোয়ার। এতটুকু কি বুঝতে পারছো? এখানে আমরা ফ্লাক্সটা বের করতে যাচ্ছি। এটা আমরা কি জি করলাম? স্যার। হ্যাঁ, আমরা জানলাম ইলেকট্রিক ফিল্ড হলো এটা, আর আমাদের সারফেস এরিয়াটাকে আমরা ডিনোট করতে পারি ভেক্টর ফর্মে এইটা। তো আমরা জাস্ট এই ই ডট ডি এ এই জিনিসটা লিখি। স্যার, আলভি সিদ্দিক শাওনের থেকে ভয়েস আসছে এক্সট্রা। কিসের নয়েজ? তখন মাইক্রোফোনটা বন্ধ করে দাও, যে যখন আমি প্রশ্ন করব তখন মাইক্রোফোন করে কথা বলবা। তো ই হবে এই জিনিস। এখন আর ডট এন, এন হলো আর হলো ইউনিট ভেক্টর, এদিকের ইউনিট ভেক্টরটা, আর এন হলো এই সারফেস এরিয়ার ইউনিট ভেক্টরটা। তো তাদের মধ্যবর্তী থিটা হয় আর ডট এন এর মান হবে cos থিটা। এই ভিডিও বন্ধ করো তোমরা। আলভি সিদ্দিক, ফারহান ইসলাম, মাইক্রোফোন বন্ধ করো, মিউট করো। আলভি, আলভি মাইক্রোফোন বন্ধ করো। তাহলে এটা হবে আমাদের cos থিটা। এখন তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ডিএ cos থিটা। তো ডিএ cos থিটাটা কি? ডিএ cos থিটা হলো এই, আলভি আমি কিন্তু মিউট করে দিলাম। ওকে, ডিএ cos থিটা হলো, ডিএ cos থিটা হলো এই যে এরিয়া ডি এর উপাংশ যেটা আর বরাবর। তাহলে এটা আরেকটা নতুন সারফেস এরিয়া। এই নতুন সারফেস এরিয়াকে যদি আমরা ডিএ প্রাইম বলি, তাহলে ডিএ cos থিটাকে ডিএ প্রাইম বললাম। তাহলে এই জিনিসটা কি দাঁড়াবে? এই যে ডিএ cos থিটা হবে ডিএ প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এরপর ডিএ প্রাইম আর স্কোয়ারটা কি? এটা হলো আমাদের ছোট্ট একটা সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা। এটা এই পুরো জিনিসটা হয়ে যাবে আসলে ডি ওমেগা, ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা। তো ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা কি আমরা করেছিলাম? ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা হলো এই যে ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা হলো 4 পাই। তাহলে আমরা করব কি, এখানে এই এই পুরো ইন্টিগ্রেশন অফ এই ডি ওমেগার পরিবর্তে বসাবো 4 পাই। 4 পাই বসালে, 4 পাই যদি আমরা বসাই, এই 4 পাই এই 4 পাই কাটা গেল, তাহলে আমাদের ফ্লাক্সের মানটা দাঁড়ালো কিউ বাই এপসিলন। এইটাকে বলা হয় গসেস ল। এটাকে বলা হয় গসেস ল। দেখো এটা আমরা করলাম ই ডট ডিএ, এটা দাঁড়ালো ওই যে ডিএ cos থিটা বাই আর স্কয়ার হলো ইন্টিগ্রেশন ডি ওমেগা। ইন্টিগ্রেশন ডি ওমেগা হলো 4 পাই 4 পাই 4 পাই, এই যে 4 পাই 4 পাই কাটা গেল, কিউ বাই এপসিলন। তো এইটাই হলো আমাদের প্রসেস। তাহলে গসেস লকে আমরা কি লিখতে পারি? ই ডট ডিএ ইকুয়াল টু কিউ বাই এপসিলন। অথবা ই ডট ডিএ এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড। সংক্ষেপে এটাকে ফাই অফ ই দিয়েও ডিনোট করা যায়। তাহলে ফাই ই ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু হলো এই জিনিস। এইটাই হলো আমাদের গসেস। এই যে গসেস লটা ডিরাইভ করলাম, এটা একটা চার্জের জন্য, একটা আইসোলেটেড চার্জের জন্য আমরা ডিরাইভ করলাম। তো এমনও তো হতে পারে তুমি যে গাউসিয়ান সারফেস নিবা, এর মধ্যে অনেকগুলা চার্জ থাকবে। যদি অনেকগুলা চার্জ থাকে, কিউ ওয়ান কিউ টু এন নাম্বার অফ চার্জ থাকে, তো এই প্রত্যেকটা চার্জ কিউ ওয়ান চার্জ এস্টাবলিশ করবে ইলেকট্রিক ফিল্ড ই ওয়ান, কিউ টু চার্জ তৈরি করবে ই টু, এরকম এন নাম্বার অফ চার্জ তৈরি করবে ই এন। তাইলে তোমার যে ইটা হবে, ইটা হবে কি ভেক্টর সাম অফ অল দ্য ইলেকট্রিক ফিল্ড। আমরা আগে পড়েছি এই যে সুপারপজিশন প্রিন্সিপালের সাহায্যে we will add vectorially to find out the resultant electric field. তাইলে আমাদের এই যে ই ডট ডিএ হবে এই যে সাম ওভার ই আই ডট ডিএ, এই যে সাম সাম করবা, হ্যাঁ, সাম করলে পরে ফাইনালি যে জিনিসটা দাঁড়াবে, এটা দাঁড়াবে
এই যে এখানে আবার এই ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা 4 পাই কাটা যাবে সাম ওভার কিউ আই বাই এপসিলন। তো সাম ওভার কিউ আই মানে কি, এই গাউসিয়ান সারফেসের ভিতরে যত চার্জ আছে ইন্টারনাল, যত যত চার্জ আছে সব চার্জ, ওইটাকে আমরা বলতে পারবো কিউ ইন্টারনাল, মানে গাউসিয়ান সারফেসের ভিতরে সমস্ত চার্জ গুলা, এটা হলো সাম ওভার কিউ আই। আর এপসিলন নট তো এপসিলন। তো এইটা হলো গসেস ল ফর এ গ্রুপ অফ পয়েন্ট চার্জ। তাহলে কি দাঁড়ালো আমাদের, এটা হলো আমাদের গসেস ল ফর আইসোলেটেড পয়েন্ট চার্জ। আর এটা হলো আমাদের যদি অনেকগুলা পয়েন্ট চার্জ থাকে তাইলে একই, এই ই ডট দিয়ে একভাবে করবা, এখানে শুধু হবে টোটাল চার্জটা যোগ করে ফেলতে হবে। তো এইভাবে আমরা খুব সহজে গসেস ল ব্যবহার করে ইলেকট্রিক ফিল্ড বের করব। আরেকটা আছে আমাদের, আমরা আইসোলেটেড পয়েন্ট চার্জ করতাম, গ্রুপ অফ পয়েন্ট চার্জ করতাম, তারপরে আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তো এটা কেমনে করব, এই যে আমরা এখানে দেখো কিউ ইন্টারনাল, আমি আগেই বলেছি কিউ ইন্টারনাল হলো সাম অফ অল চার্জেস উইদিন দ্য সারফেস এরিয়া এক্স। তো তার মানে কি দাঁড়াবে, দেখো the flux through the surface does not depend on the shape or size of the surface, only on the amount of charge it contains, তাই না? এটা শেপটা স্ফেরিক্যাল হলে যা হইতো, আঁকা বাঁকা হইলে তাই। তো এটা শেপের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে হলো আমাদের এর ভিতরের মধ্যস্থ টোটাল চার্জের উপর। আচ্ছা, এখন যদি আমাদের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ থাকে তাহলে ই ডট ডি, ভাই হালাই কিন্তু ক্লাসের মধ্যে কি পাওয়ারফুল পাওয়ার আছে আবার ই ডট ডি এ, মাইক্রোফোন বন্ধ করো। ই ডট ডি এ হবে, আমাকে করতে হবে কি, আমরা ওই যে স্মল অ্যামাউন্ট ভলিউম নিব ডিবি, ডিবি তে চার্জ থাকবে হবে রু ডিবি। ওটা কি আমার কে জানো শুধু ওকে, তো আমাদের আমাদের কিউ ইন্টারনাল হবে ইন্টিগ্রেশন রো ডিবি, তাহলে ই ডট ডি এ দাঁড়াবে রো ডিবি, এটা হলো আমাদের চার্জ। তাহলে এটা কি হয়, ডান পাশটা হবে কিউ ডিভাইডেড বাই এপসিলন। তো কিউ হলো এটা, এই ইন্টিগ্রেশন হবে, এটা হলো কিউ, এটা ডিভাইডেড বাই এপসিলন। এই ইকুয়েশনটা হলো আমাদের গসেস ল ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এটা আমরা গসেস ল কি, আমরা ডিরাইভ গসেস ল, আমরা ফ্লাক্স কি জানলাম, সলিড অ্যাঙ্গেল কি জানলাম, তারপর আমরা এই গসেস ল ডিরাইভ করলাম ফর আইসোলেটেড পয়েন্ট চার্জ, পরীক্ষা এটা দিয়ে আমরা ডিরাইভ করতে। তারপরে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, এই যে এটা, আর মাঝখানে আমরা করলাম ফর এ গ্রুপ অফ পয়েন্ট চার্জ। এখন এই যে আমরা গসেস লটা ডিরাইভ করলাম, এটা কি আসলে কোনো নতুন ল, এটা আমরা একটু দেখবো, এটা কি কোনো নতুন ল নাকি নাকি কি জিনিস। আসলে আমরা দেখবো যে গসেস ল ইজ নট এ নিউ ল, এটা হলো অ্যানাদার ফর্ম অফ, ওই যে কুলম্বস ল আমরা যেটা বের করি, এটা হলো অ্যানাদার ফর্ম অফ কুলম্বস ল। এটা আমরা কেমনে দেখবো, তো আমরা মনে ধরি আমরা একটা চার্জ কিউ এই যে ধরে নিলাম, তার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো। তো ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে এটা তার চারদিকে আমরা একটা গাউসিয়ান সারফেস নিব। যেহেতু এটা একটা চার্জ, চার্জের চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এই জন্য এখানে আমরা যে গাউসিয়ান সারফেসটা কনসিডার করব, এটা হবে একটা স্ফেরিক্যাল গাউসিয়ান, কারণ চার্জ থেকে সব দিকে ইলেকট্রিক ফিল্ড থাকে। তো ওই একটা ফুটবলের মতো কনসিডার করলাম, আর ধরো ফুটবলের মাঝখানে চার্জটাকে রাখা আছে। তো আমরা ছোট্ট একটা সারফেস এরিয়া ডি এ কনসিডার করলাম এটা। তো এখানে দেখো ডি এর নর্মাল আর ইলেকট্রিক ফিল্ড তো রেডিলি আউটওয়ার্ড, এটা কিন্তু একই দিকে। আমরা যখন ডিরাইভ করেছিলাম আমরা আরবিটারি শেপ নিয়েছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু একই দিকে ছিল না, এখানে একই দিক। তাইলে তোমার যে ই ডট ডি এ যেটা হবে, এটা হয়ে যাবে ই এবং ডি এ যেহেতু একদিকে, তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তাহলে এটা হবে ই ডি এ কস 0। তো কস 0 মান 1, তাই এটা জাস্ট ই ডি এ হয়ে যাবে। আর একটা পার্টিকুলার দূরত্বে সারফেসের সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে, একই।
এটা আমরা বাইর করে নিয়ে আসতে পারি, এটাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারতে পারি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এ। তো ইন্টিগ্রেশন অফ ডি এ কি হবে? টোটাল সারফেস এরিয়া। একটা স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া, একটা স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া হলো 4 পাই আর স্কয়ার। তো আমরা যদি বসাই দেই 4 পাই আর স্কয়ার, তাই এটা ছিল এই যে ই ইনটু 4 পাই আর স্কয়ার সমান সমান আমাদের সূত্রে আসলে কিউ বাই এপসাইলন নটটা এদিকে ছিল। তো আমরা এদিকেরটা যদি এখানে নিয়ে এসে পড়ি গুণ করে, তাহলে এই জিনিসটা হবে। এখান থেকে আমরা ই বের করতে পারি, ই হলো 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তো এটা কি? এটা হলো ইলেকট্রিক ফিল্ড, যেটা কুলম্বস ল সাহায্যে আমরা বের করি। অথবা তুমি যদি কুলম্বস ল যেটা ফোর্স, আমি যদি সারফেসে এই যে আমার যে সারফেস এরিয়া ছিল, সারফেসে যদি একটা চার্জ কিউ নট রাখতাম, তাইলে এখানে ইলেকট্রিক ফিল্ড হলো, ইলেকট্রিক ফিল্ডের মান হলো এটা। আর যেহেতু কিউ নট চার্জের উপর ফোর্স হবে, আমরা আগে শিখেছি কিউ নট পূরণ ই, তো এটা কিউ নট গুণ ই হইলে কি হবে? কিউ নট হলো আমাদের 1 বাই 4 পাই এপসাইলন নট, উপরে হবে কিউ, তো আগেই ছিল, আর কিউ নট দিয়ে গুণ ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এটা কি একেবারে কুলম্বস ল, দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল। তো তাহলে আমরা কি প্রমাণ করলাম? যে গসেস ল আসলে কোনো নতুন ল না, গসেস ল হলো কুলম্বস ল এরই আরেকটা রূপ, আরেকটা সহজ রূপ। তো আমরা এখন গসেস ল অ্যাপ্লাই করে আমরা একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের ইলেকট্রিক ফিল্ড বের করি। তোমাদের যদি মনে থাকে, আমরা কুলম্বস ল দিয়ে আমরা একটা রিং চার্জ বের করেছিলাম, লাইন চার্জ করেছিলাম, ডিস্ক চার্জ করছিলাম, কিন্তু আমরা কিন্তু স্ফেরিক্যাল চার্জের জন্য কুলম্বস ল ব্যবহার করে আমরা বের করি না। কারণ আমরা যখন ডিস্ক চার্জ করছিলাম, সেখানে ওই যে রিং চার্জকে ডিস্কে ছোট ছোট রিং এ ভাগ করে রিং এর ফলাফলটা বের করে ইন্টিগ্রেট করে বের করতে হচ্ছে। তো এই প্রক্রিয়াটা একটু জটিল ছিল। এখন আমরা যদি আহ, এই এই একটা স্ফেয়ার কে ভাগ করতাম, তাহলে অনেকগুলা ডিস্ক হতো, চাকতি হতো, ছোট চাকতি হতো, আবার এটাকে ইন্টিগ্রেট করতে হতো। জিনিসটা একটু জটিল হয়ে যেত। তো আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য ওখানে আমরা করি নাই। এখন আমরা দেখবা কত সহজে একটা স্ফেয়ারের একটা চার্জ যদি একটা স্ফেয়ারে থাকে, তার জন্য আমরা কত করতে। তো আমরা আসলে আজকে স্ফেরিক্যাল সারফেস, গাউসিয়ান সারফেসেও আমরা গসেস ল অ্যাপ্লাই করব, সিলিন্ড্রিক্যাল সারফেসেও করব, প্লেনার জিওমেট্রিতেও করব। প্রথমে আমরা করব স্ফেরিক্যাল জিওমেট্রিতে। তো আমরা নিলাম একটা ইউনিফর্মলি চার্জ সলিড স্ফিয়ার। তো ইউনিফর্মলি চার্জ সলিড স্ফিয়ার মানে কি? এটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? আমরা আগে পড়েছি এটা। যদি ইউনিফর্মলি থাকে, এটা হলো নন কন্ডাক্টিং, এটা মনে রাখতে হবে। এটা কি? নন কন্ডাক্টিং। আর যদি কন্ডাক্টিং হইতো, তখন চার্জ গুলো থাকতো শুধুমাত্র এই স্ফিয়ারের সারফেস, ভিতরে কোনো চার্জ। যেহেতু এটা ইউনিফর্মলি চার্জ, তার মানে নন কন্ডাক্টিং, তাইলে আমাদের চার্জ ডেনসিটি রো কি হবে? রো হবে কিউ ডিভাইডেড বাই এই জিনিসটা, তাই না? কিউ ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য স্ফিয়ার। একটা স্ফিয়ারের ভলিউম যদি রেডিয়াস আর হয়, ভলিউম হবে 4/3 পাই একই। তাহলে এই হলো আমাদের চার্জ ডেনসিটি। তো এখন আমরা করব কি, এই যে চার্জ স্ফিয়ারটা আছে, তার বাইরেও ইলেকট্রিক ফিল্ড বের করব, আবার ভিতরের কোনো বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। তো বাইরেরটার জন্য আমরা প্রথমে একটা বড় গাউসিয়ান সারফেস, তার রেডিয়াসের চেয়ে বড় গাউসিয়ান সারফেস আমরা কনসিডার করলাম। করে নিয়ে আমাদের ই ডট ডি এটা হিসাব করতে, এটা হলো গসেস ল এর লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা কি? রাইট হ্যান্ড সাইড হলো চার্জ, ডিভাইডেড বাই এপসিলন। তো আমি যেহেতু বড় গাউসিয়ান সারফেসটা কনসিডার করলাম, আর এখানে আমাদের ছোট্ট একটা এরিয়া ডি এ যদি নেই, আমরা আগেও দেখেছিলাম ডি এ নেই, তাহলে আর যেদিকে আর ডি এ কি দিকে হবে? তাহলে ই ডট ডি এ হয়ে যাবে জাস্ট ই ডি এ। তারপর আমরা এই সারফেসের সব জায়গাতে যেহেতু দূরত্ব একই,
সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান একই হবে, তাহলে ইটাও কনস্ট্যান্ট হবে, ইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, তাহলে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন অফ ডিএ। ইন্টিগ্রেশন অফ ডিএ করলে কি হবে, সব ডিএ যোগ করলে 4 পাই আসবে। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড অফ দি গসেস ল। তো এটা সমান সমান কি হবে, এটা সমান সমান আসলে হবে as I said earlier q by epsilon naught। এখন কিউটা কি, এই গাউসিয়ান সারফেসের ভিতরে পুরো চার্জটাই তো আছে, কিউই আছে, তাহলে আমাকে আর আলাদা করে হিসাব করতে হতে পারে না। এটা সমান সমান লিখবো ই, মানে এটা সমান সমান জাস্ট লিখে ফেলবো আমরা সব, যেহেতু সব চার্জটা আছে কিউ বাই এপসিলন নট। এখান থেকে ই এর মান কেমনে বের করবো, ই হবে ওইদিকে চলে যাবে নিচে, তাহলে 1/4 পাই এপসিলন নট এখানে আছে, কিউ বাই আর। তার মানে কি দেখো, এটা হয়ে যাবে এই যে এটা হলো 4 পাই আর স্কয়ার, ই হলো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কিউ বাই এপসিলন নট, কি হবে 1/4 কিউ বাই এপসিলন। এটা কখন, আর যদি রেডিয়াসের চেয়ে রেডিয়াসের সমান অথবা বড় হয়, তাই না? তার মানে যদি সারফেসে যদি আর সমান এ হয়, তার মানে সারফেসে অনেক সময় আমরা সারফেসে আর সমান সমান আর এর মানটা কত, আর হলো আমাদের এ, তাহলে এই জিনিসটা হয়ে যাবে 1/4 এপসিলন নট কিউ বাই তখন এ স্কয়ার হয়ে যাবে সারফেস, তাই না? আচ্ছা, এবার ভিতরে কি হবে, দেখো ভিতরে হইলে আমি ভিতরে একটা গাউসিয়ান সারফেস, এবার ছোট গাউসিয়ান সারফেস কনসিডার করব। এখানেও কিন্তু ই ডট ডি এ হিসাব করলে এই জিনিসটাই বেরোবে, কিন্তু এখানে আটটা এর চেয়ে ছোট, এটাই বেরোবে। কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমরা আগে ধরেছিলাম কিউ বাই এপসিলন নট পুরাটা, এবার কিন্তু যেহেতু ইউনিফর্মলি চার্জ, এই এখানে কিন্তু পুরা চার্জটা নাই, তার রেডিয়াস যদি আর হয়, তাহলে আমার করতে হবে কি, এই যে চার্জ ডেনসিটিকে আবার 4/3 পাই আর কিউব দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে যে চার্জটা হবে, অথবা আমরা ওই যে এইভাবে রু ডিবি দিয়ে বের করতে পারি, রু ডিবি, এই যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন চার্জের জন্য আমরা যেটা করছিলাম, রু ডিবি ডিভাইডেড বাই এপসিলন নট, এপসিলন। তাহলে রু এর মানটা কত আমাদের, তাহলে রো আর ডিবিটা কত 4/3 পাই আর কিউব। তো এখানে বসাও, আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে যেটা হিসাব করেছি সেটাই হবে, তার মানে এই জিনিসটাই হবে, লেফট হ্যান্ড সাইডটা এইটাই হবে, আর রাইট হ্যান্ড সাইডটা হলো রো ডিবি, মানে এটা রো, তাহলে 4 রো, তারপরে 3 নিচে, পাই আর কিউব উপরে, আর নিচে এপসিলন। এটা হবে রো আর বাই থ্রাইস এপসিলন। তুমি রো এর মানটা বসাইও দিতে পারো এখানে। তাহলে তার মানে কি দেখো, আগে আমাদের ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানে ছিল ইনভার্স স্কয়ার প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, এটা ছিল প্রপোর্শনাল টু 1/r। এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রপোর্শনাল টু আর। মানে কি, কারণটা কি, কারণ আমরা ভিতরে যত ভলিউম বাড়াবো চার্জের পরিমাণ বাড়বে, চার্জের পরিমাণ বাড়লে ইলেকট্রিক ফিল্ড বাড়তে থাকবে। এখন আমরা পরীক্ষা অনেক সময় আঁকতে দেই যে এরকম একটা স্ফেয়ারের ক্ষেত্রে ড্র করো ইলেকট্রিক ফিল্ড এজ এ ফাংশন অফ ডিসটেন্স। তো এটা হলো ইলেকট্রিক ফিল্ড জিরো হলো এট দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, এই যে সেন্টার হলো জিরো, সেন্টার থেকে আমরা যত সারফেসের দিকে যাব এটা লিনিয়ারলি, এই যে প্রপোর্শনাল টু আর, লিনিয়ারলি বাড়তে থাকবে এবং সারফেসে ম্যাক্সিমাম হবে, এবং সারফেসের পর থেকে এটা 1/r স্কয়ার রেটে ফল করতে থাকে। তো এইটা হলো আমাদের ই এজ এ ফাংশন অফ ডিসটেন্স প্রোফাইল। আচ্ছা, এবার এটা যদি তোমার ইয়ে হতো, কি যে বলে আমাদের এটা যদি ইউনিফর্মলি না হইয়া বা নন কন্ডাক্টিং না হইয়া কন্ডাক্টিং হইতো, তাইলে চার্জ কোথায় থাকতো, শুধুমাত্র সারফেসে থাকতো। সারফেসে থাকলে বাহিরে ইলেকট্রিক ফিল্ড হইতো, আমরা যেটা হিসাব করলাম সেটাই। কিন্তু ভিতরে কি হবে ইলেকট্রিক ফিল্ড, আমি ভিতরে যদি এরকম একটা গাউসিয়ান সারফেস নেই, চার্জ তো এখানে নাই, চার্জ এখানে না থাকলে রাইট হ্যান্ড সাইডটা হবে জিরো, সুতরাং ইলেকট্রিক ফিল্ড হবে আমাদের জিরো। এখন কন্ডাক্টিং স্ফিয়ার যে কথা, হলু স্ফিয়ার কিন্তু একই কথা, মানে এখানে কন্ডাক্টিং স্ফিয়ারে ম্যাটেরিয়ালস আছে কিন্তু ওখানে চার্জ নাই, আর হলু স্ফিয়ার মানে কি, এটা পুরোটাই হলু, চার্জ নাই। আর কন্ডাক্টিং এর হইলে ম্যাটেরিয়ালস থেকেও এখানে চার্জ নাই, একই জিনিস। তো আমরা এখানে বললাম কনসিডার এ থিন স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস a and negligible thickness
এখন এই তখন কিন্তু চার্জ হবে সারফেস চার্জ সিগমা, বা জানো কি, তাহলে field outside the shell will be same as the point charge or a solid sphere, which is this one. কিন্তু where q is এই জিনিসটা না, কিন্তু inside the shell the field is 0। কারণ কি? কারণ রাইট হ্যান্ড সাইডে হলে আমাদের লিখতে হবে q বাই এপসিলন নট। তো যেহেতু q এর মান 0, তাহলে এই পুরো জিনিসটা দিতে, কারণ e ও 0। তাহলে দেখো আমরা গসেস ল অ্যাপ্লাই করে কত সহজে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করলাম। এটি হলো গসেস ল এর অ্যাডভান্টেজ। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, এখানে তোমার একটা সিমেট্রি থাকে, হয় স্ফেরিক্যাল সিমেট্রি অথবা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি অথবা প্ল্যানার সিমেট্রি। তো আমরা এতক্ষণ ওই যে সিলিন্ড্রিক্যাল জিওমেট্রি নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা সিলিন্ড্রিক্যাল জিওমেট্রি। তোমাদের যদি মনে থাকে, আমরা একটা লাইন চার্জ, ফাইনাইট লেংথ লাইন চার্জের আমরা বের করেছিলাম, ইনফাইনাইট লেংথ চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম। কিন্তু তো ওখানে আমাদের কি করতে হয়েছিল, আমরা প্রথমে একটা অরিজিন, যদি তোমাদের মনে থাকে, আমরা একটা অরিজিন নিয়েছিলাম, এটা এক্স অক্ষে রাখলাম, অরিজিন নিয়ে এখান থেকে ছোট্ট একটা ডিএক্স নিয়েছি, নিয়ে ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম। এখান থেকে আরেকটা ডিএক্স নিয়েছিলাম, তারপর ডি ইলেকট্রিক ফিল্ড এদিকে, এটার এক্স কম্পোনেন্ট গুলা বেনিশ করে ফেলে ওয়াই কম্পোনেন্টটা থাকে, ওয়াই কম্পোনেন্টকে ইন্ডিকেশন করে আমরা মান বের করছি। কিন্তু ওইটা খুব জটিল ছিল, এক পৃষ্ঠার ক্যালকুলেশন ছিল। তো আমরা এখন করব কি, তোমার খুব সহজে বের করবো। এই ধরো আমাদের এই যে ইনফাইনাইটলি লং লাইন চার্জটা, আমরা এখন তার চারপাশে একটা গাউসিয়ান সারফেস কনসিডার করব। এখন এখানে কি আমরা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস নিতে পারবো? ইনফাইনাইটলি লং তো এটা পারবো না। তা আমরা এখানে আমাদের সুবিধা হবে এই সিলিন্ড্রিক্যাল একটা গাউসিয়ান সারফেস। কারণ সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস নিলে এখানে কয়টা সারফেস তৈরি হবে? এই একটা সারফেস তৈরি হবে, নিচে নিচে আরেকটা সারফেস, আর ওটা এই বাঁকা সারফেস, তাই না? তুমি দেখো, তোমার এই যে কোকের ক্যানটা, এটা ডানে একটা, যদি এটাকে এরকম লম্বা লম্বা আমরা ধরি, তার উপরে একটা সারফেস আছে, নিচে একটা আছে, আর বাঁকা সারফেস আছে। এখন যদি আমরা এটা পজিটিভ চার্জ ধরি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে একদম ওই দিকে। আর এই যে সারফেসে, এই সারফেসের নরমালটা কোন দিকে? এদিকে। তো ইলেকট্রিক ফিল্ড আর সারফেসের নরমাল পারপেন্ডিকুলার, তাইলে তাদের ডট প্রোডাক্টটা কি হবে? যেহেতু পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, তার মানে এই সারফেসের ফ্লাক্স হবে 0। সিমিলারলি বটম সারফেসের ফ্লাক্স 0। কিন্তু এই কার্ভ সারফেস যেটা, এটা ই এদিকে, ডি এ হইলো তার একই দিকে, আবার এখানেও ই এদিকে, আবার ডি এ ও এদিকে। এখানে আবার ই ডট ডি এর মান কিন্তু 0 হবে না। তো এখানে ই ডট ডি এর মান কি হবে? যেহেতু ই এবং ডি এ একই দিকে, যেহেতু ই এবং ডি এ একই দিকে, তাইলে এখানে কয়েকটা লাইন ড্রপ করা আছে। তাইলে এটা প্রথমে হবে ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডি এ। তারপরের লাইনে আমরা করব কি, ইটাকে, যেহেতু ইটা কনস্ট্যান্ট, ইটাকে বাইর করে নিয়ে আসবো ই ইন্টিগ্রেশন অফ ডি এ। এন্ড ইন্টিগ্রেশন অফ ডি এটা কি হবে? ইন্টিগ্রেশন ডি হবে, আমরা জানি একটা সিলিন্ডারের সারফেস গুলো হয় টুয়াইস পাই আর এল। তাইলে আমরা এই টুয়াইস পাই আর মান, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড অফ দি গসেস ল। আর লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? আমি যেহেতু এল লেংথের গাউসিয়ান সারফেস নিয়েছি, আর তার সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, তাইলে এই কিউ বাই এপসিলন নটটা হবে, কিউটা হবে ল্যামডা এল, তাই না? আমরা কিউ বের করতে গেলে যেহেতু এল লেংথের মধ্যে চার্জ আছে এইটা, তো আমরা লিখতে পারবো এই যে টুয়াইস পাই আর এল ইনটু ই সমান সমান ল্যামডা এল বাই এপসিলন নট। এখান থেকে ই এর মান হবে এইটা, এল এল কাটা যাবে, এটা ফাইনালি দাঁড়াবে ল্যামডা বাই টুয়াইস পাই এপসিলন নট আর, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম তোমাদের যদি মনে থাকে, ল্যামডা বাই। এখন কত সহজে আমরা করে ফেলছি। এখন কথা হলো, পরীক্ষায় যদি আমি ইনফিনিটি লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে বলি, আর আমি যদি তোমাকে বলি যে তোমাকে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, সেই ক্ষেত্রে যদি বলি যে গসেস ল অ্যাপ্লাই করতে করে, তাহলে তো গসেস ল অ্যাপ্লাই করবা। আর যদি বলি কুলম্বস ল অ্যাপ্লাই করে করবা, তখন কিন্তু তোমাকে কুলম্বস ল অ্যাপ্লাই করেই করতে হবে। আর যদি কিছু না বলি, দেন ইউ আর ফ্রি টু ইউজ এনি ল। তবে যদি কিছু না বলি, তাহলে এটা গসেস ল করে বের করাটাই কনভিনিয়েন্ট।
এই যে এখানে দেখানো হয়েছে ইলেকট্রিক ফিল্ড, এই যে সিলিন্ড্রিক্যাল সারফেসের সব দিকে এই ইলেকট্রিক ফিল্ডের মান এক। এই জন্য ই ডট ডিএ হবে, তাদের মধ্যবর্তী কোণ হবে 0, তাহলে ই ডট ডিএ হয়ে যাবে ই ডিএ cos 0 ডিগ্রি, তার মানে ই ডিএ। আর ই তো এই সারফেসের এই জায়গায় ই এর মান, এই জায়গায় ই এর মান, এই জায়গায় ই এর মান, সব জায়গায় মান সমান, সুতরাং এই জন্য আমরা ই কে এই যে বাইরে নিয়ে আসি। তো দেখো আমরা কত সহজে আমরা করে। এবার আমরা যদি একটা সারফেস নেই, প্লেনার সারফেস, বড় একটা সারফেস নেই, তো এখন এই সারফেসটা হতে পারে কন্ডাক্টিং, হতে পারে আবার নন কন্ডাক্টিং। যদি কন্ডাক্টিং শীট হয় তখন কিন্তু তার খালি সারফেসে চার্জ, তাহলে আমি এখানেও একটা এই যে ছোট্ট একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেসে কনসিডার করব, যার এরিয়া হইলো এ, যেহেতু চার্জ ডেনসিটি হইলো সিগমা, তাহলে এই সারফেসটার মধ্যে চার্জ হবে সিগমা ইনটু এ। আর এখানে ই এবং ই এর ডিরেকশন আর এ নরমালের ডিরেকশন একই দিকে, সুতরাং এটা হবে জাস্ট ই এ, তাই না? তো ই এ হবে আসলে সিগমা এ ডিভাইডেড বাই এপসিলন নট, এই এপসিলনটা এখানে লিখে ফেললাম। তো ফাইনালি ই দাঁড়াবে ই বাই ইকুয়াল টু সিগমা বাই এপসিলন। এটা হলো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য, ইনফাইনাইট কন্ডাক্টিং স্ফিয়ারের। এবার যদি এটা নন কন্ডাক্টিং শীট হয়, মনে রাখতে হবে, যদি নন কন্ডাক্টিং শীট হয় তাহলে আমি যে গাউসিয়ান সারফেসটা কনসিডার করব, এটা কিন্তু এই আমার শীটের এদিকেও থাকবে আবার ওই দিকেও থাকবে, এই দুই দিকেই থাকবে। তখন আমার যে ফ্লাক্সটা হবে, ফ্লাক্সটা কিন্তু হবে এপসিলন নট ই এ প্লাস, এটা হবে এক পাশে, আবার ওই পাশেও আরেকটা এপসিলন নট ই এ হবে, তাইলে আমার টোটাল ফ্লাক্সটা হবে টুয়াইস এপসিলন নট ই এ। তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু অর্ধেক হয়ে যাবে, এটা হবে সিগমা বাই এপসিলন, টুয়াইস এপসিলন। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমি যদি পরীক্ষায় দেই তাহলে whether I ask for conducting sheet or non conducting sheet, এই জিনিসটা খেয়াল রাখবে। এই গেল আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ। তারপরে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো প্রবলেম এগুলা তো খুব সহজ, তোমরা করে ফেলতে পারবা। আমি এই প্রবলেমটার কথা বলবো, এই যে এখানে নাম্বার 23 বলা আছে, একটা আলফা পার্টিকেল অ্যাপ্রোচিং টু দ্য সারফেস অফ এ গোল্ড নিউক্লিয়াস। আমরা জানি এই গোল্ড নিউক্লিয়াসে চার্জ আছে কয়টা, অ্যাটমিক নাম্বার হলো 79, তার মানে এখানে চার্জ আছে 79 ই আছে। তো এখন ওই যে তোমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা করেছি, এটা আলফা পার্টিকেল, তার চার্জ হলো টুয়াইস ই। উপরে কি ও যখন নিউক্লিয়াসের কাছাকাছি আসবে তখন একটা রিপালসিভ ফোর্স এর মধ্যে কাজ করে। এই রিপালসিভ ফোর্সের কারণে ও সারফেসে, তার নিউক্লিয়াসের রেডিয়াস যদি হয় আর, এই সারফেস পর্যন্ত সে আসতে পারবে, সারফেস থেকে আরো আর দূরত্ব থেকেই সে রওনা দিয়ে দিবে। রিপালসের কারণে যেহেতু সে পাতলা, তাকে ঠেলে পাঠিয়ে দিবে। এখন দেখো তাইলে এই যে চার্জটাকে আমরা যদি পয়েন্ট চার্জ ধরি, আলফা ই মানে আলফা টুয়াইস ই চার্জটা এখানে আসলো, আর এখানে হলো 79 ই। তো তাদের মধ্যবর্তী দূরত্ব দাঁড়ালো কি, এই একটা নিউক্লিয়ার রেডিয়াস আর একটা নিউক্লিয়ার রেডিয়াস। এখানে দেখো বলছে approaching the surface of a nucleus of a gold at distance equal to the nuclear radius away from the surface, এক মানে তার রেডিয়াস যত, তার থেকে আরেকটা রেডিয়াস দূরত্ব থেকে সে ফেরত আসছে, তাহলে তাদের মধ্যে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত হবে, টুয়াইস নিউক্লিয়ার রেডিয়াস, টুয়াইস আর, তাই না? এখন তাহলে তাদের মধ্যে ফোর্স কত হবে, তাদের হোয়াট আর দা ফোর্সেস, ফোর্স হবে 1/4 পাই এপসিলন নট, একটা হলো টুয়াইস ই চার্জ আর একটা হলো 79 ই চার্জ ডিভাইডেড বাই 2 আর এর স্কয়ার। এই যে 2 আর হলো 6.95 মিটার, তাহলে 2 ইনটু 6.9 ইনটু 10 টু দি পাওয়ার -15 তার হোল স্কয়ার। এইটা হবে আমাদের ফোর্স। এটা যদি ফোর্স হয়, এখন ফোর্স সমান সমান আমরা কি জানি, ফোর্স সমান সমান জানি আমরা
এম এ, তাহলে এ বের করবো কেমনে? এ হবে ফোর্স হবে এম এ, এম এ, এ হবে এফ বাই এম। এখানে দিয়ে এফটা বের করবা, এটাকে আলফা পার্টিকেলের মাস, এটা এখানে দেওয়া আছে, এটা এটা দিয়ে ভাগ করে দিলেই অ্যাক্সেলারেশন। এটা আমরা করে দিলাম। আর একটা সলিউশন এখানে করে দেওয়া আছে, এটা হলো, এই হলো আমাদের একটা ইনফাইনাইট শীট অফ চার্জ। মনে রাখতে হবে এটা কন্ডাক্টিং, আমাদের এখানে বোধহয় কন্ডাক্টিং এর কথা বলা আছে, আমি নন কন্ডাক্টিং ও দিতে পারি। এখানে যদি আমি একটা চার্জ ঝুলাই দিই, যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে এটাকে রিপালস করবে। রিপালস করলে ও যদি এরকম তার 30 ডিগ্রি কোণে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, তাহলে তোমাকে বের করতে বলছে সিগমা চার্জ ডেন্সিটি। তো ও যদি কন্ডাক্টিং হয়, যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবে, এটা কত ই হবে, আমরা করেছিলাম সিগমা বাই এপসিলন। আর যদি নন কন্ডাক্টিং হয়, তাহলে ই সমান সমান কি হবে, সিগমা বাই 2 এপসিলন। তো ওর উপর একটা ফোর্স হবে, আমরা আগে পড়ছিলাম। তো এই যে টেন থিটাটা, টেন থিটা, টেন অফ থিটা হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কন্ডিশনটা কি, এফ বাই এম জি। আমরা এটা করেছিলাম, তোমার কি মনে আছে? কারণ দেখো, এই যে টেনশন, এটা হবে টি কস থিটা, আর এটা হবে টি সাইন থিটা। তো টি কস থিটা সমান সমান কি, এখানে টি কস থিটা হবে, টি কস থিটা হবে এম জি, আর টি সাইন থিটা কি হবে, টি সাইন থিটা হবে এফ থিটা। এফ হলো কিউই এফ, তাহলে এফ বাই এম জি করলে সাইন থিটা ডিভাইডেড বাই টি কাটা গেল, কস থিটা, এটা হবে টেন থিটা। তো এখানে বোধহয় আমরা নন কন্ডাক্টিং শীট বলছিলাম। এই যে ইউনিফর্ম চার্জ, নন কন্ডাক্টিং হইলে ই হবে সিগমা বাই টুয়াইস এপসিলন। তো ই এর মান বসাও, এম জি টেন থিটা সব মান দেওয়া আছে, সিগমা আমরা বলি। এখন যদি কন্ডাক্টিং হইতো, তখন ই এর মানটা কি হইতো, সিগমা বাই এপসিলন। পরীক্ষায় আমি কন্ডাক্টিং ও দিতে পারি, নন কন্ডাক্টিং ও দিতে পারি। এখানে আরো কয়েকটা প্রবলেম আছে, পরে দেওয়া আছে, এটা তোমরা নিজেরা নিজেরা করবা, এটা একটা হোমওয়ার্ক।